আমরা সবে নতুন আমরা সবে নতুন চালু করলাম আজকে এই মানে প্রি ম্যাচ অ্যানালাইসিস। সবাইকেই তখন প্রথম থেকেই সবাইকেই বলছি জয় ইস্ট বেঙ্গল। এবং আজকে আমাদের ম্যাচ হচ্ছে ইস্ট বেঙ্গলের এগেনস্টে গোয়া। তো গোয়ার হ্যাভে ম্যাচ। এবার অন্যরা তুমি কিছু বলো আজকের ম্যাচ নিয়ে। আজকে খুব সম্ভবত আমাদের সেলিস শুরু করছে, হুম। আর সেকেন্ড হাফে হয়তো ডেভিডকে বা ফার্স্ট হাফে হয়তো নামাতে পারে। এখন কোনো বোঝা যাচ্ছে না এখনো। আমাদের কাছে ইতিমধ্যেই চলে আসবে, দাঁড়া বাট আমি এখনো দেখছি। আসেনি। দাঁড়া, এখনো আসবে, মনে হয় আসেনি দিল্লিতে আমার কাছে লিস্ট। মনে হয়। দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে আমার টিম লিস্টটা দেখছি। দাঁড়া, মনে হচ্ছে টিম লিস্টটা দিয়েছে। যাই হোক, এই না এখনো কিছু দেয়নি। যাই হোক। না, মাত্র 6টা 26 বাজে, এখনই দেওয়ার কথা না। যাই হোক, এখন দেয়নি। যাই হোক, আজকে সব দর্শকদের বলছি, কি মনে হচ্ছে আজকের নিয়ে, কি মতামত? যাই হোক, আমাদের আজকে ম্যাচ আছে গোয়া বনাম ইস্ট বেঙ্গল। আপনারা যারা যারা একটু দেখছেন লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তা তুমি বলো, শুরু করো। আমি একটু মাইকটা অফ করছি। তো আজকে কি ফরমেশনে খেলা হচ্ছে সেটা আমাদের বিষয়, আর মেন কিভাবে খেলছে মানে আমাদের প্লেয়াররা, সেটাও আরেকটা বিষয়। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আবার প্রবলেম হতে পারে, কিন্তু আমার মন বলছে এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল এগিয়ে আছে এই গোয়া ম্যাচে। বাট দেখা যাক এখন কি হয়। আর আমার মন বলছে তো যে ইস্ট বেঙ্গল ঠিক করে খেললে 4-1 জিততে পারে, বা 2-1 জিততে পারে, কিন্তু মন বলছে যে আজকে জিতবই। দেখা যাক এখন, সেটা পরেই বলবে। আহ, যখন নাম আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলানো পরিচয়। সেটা বলছিলাম। যাই হোক, হুম। তা আপনারা যারা যারা একটু দেখছেন, আবারও বলছি একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল মডাল 1920। কেউ হয়তো জয়েন করেছে, পিআরডি। এখনো তাকে করা যাচ্ছে না, কারণ সে একটু নিয়ে আসতে হবে, কিন্তু দেখা যাচ্ছে না ওকে। PRD 10 ওকে ঠিক মতো নিয়েতে দেখা যাচ্ছে না, বাট তুমি একটু ক্যামেরা নিয়ে আসো লাইভে। হুম। আমরা নিয়ে এসো। তোমার যে একটু বধু কোনো জঙ্গল বন্ধু থেকে থাকে তাদেরকে একটু বলে দাও যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। আমরা প্রত্যেক ম্যাচের আগে একটা করে অ্যানালাইসিস এরকম ম্যাচ ডে নিয়ে কথা হবে। সবাই সাথে থাকুন, পাশে থাকুন। আজকে কি মনে হচ্ছে, সেলিস খেলবে? তোমার কি মনে হয়? মন তো বলছে, দেখা যাক এখন কি হয়, সেটা তো না, নো সেলিস, পরেই বলতে পারে। নো ক্লেইটন। একটা গ্রুপ থেকে একজন বললো আমাকে যে সেলিস হয়তো খেলবে না, নন্দা নাকি সাইড ব্যাক খেলছে। হ্যাঁ, এখন অনেক কিছুই শোনা যাচ্ছে, বাট এখনো জানি না যে হ্যাঁ, কি দিয়ে দিয়েছে, হতে টিম দিয়ে চলেছে। দিয়েছে আমাদের। দাঁড়া, আমি তোমাকে শেয়ার করছি। একটু অন আছে, দেখি তোমার পাঠিয়ে দিচ্ছি, দেখো। পরে সেলিস আজকে খেলছে না, রিচার্ড সেলিস আজকে টিমে আছে।
হ্যাঁ, আমাদের টিমে আজকে রিচার্ড সেলিস রয়েছে, আপনারা টিম হয়তো শুনে থাকবেন। হ্যালো, হ্যালো, এই লাইভটা অফ করে দেন নাকি? হুম। আমাদের টিমে এখন আজকে টিম লিস্ট আপনার দিয়ে দেওয়া হয়েছে। তো টিম লিস্টে এই মুহূর্তে যারা রয়েছেন তারা ইস্ট বেঙ্গলে রয়েছে যথারীতি লাল চুংডুঙ্গা ডিফেন্সে রয়েছে ইস্টার্ন সিং, রিচার্ড সেলিস, ডিয়ামান্টা বস, মানে গোলকিপার আপনার প্রস্তুগান সিং গিল, নন্দা কুমার রয়েছে, ডেভিডকে খেলা হয়েছে ইন্টারেস্টিংলি, বেশ ভালো লাগলো, এবং অবশ্যই হিজাজি মেহের, নিশু কুমার, নরেম মহেশ, এবং অবশ্যই আমাদের পিভি বিষ্ণু। এই হচ্ছে ইস্ট বেঙ্গলের টিম। ডেভিড কি ফার্স্টে ইয়েতে আছে? আপাতত তাই তো মনে হচ্ছে, ডেভিড ফার্স্টেই আছে। আমাদের এই হলো আজকের টিম। অপরদিকে গোয়া টিমে সন্দেশ জিঙ্গান ডিফেন্সে রয়েছে, আরমান্ডো সাদিকু। সাদিকু ঠিক আছে এখন? ফিট ফিট পুরো সাদিকু? যে সে একটু আমাদের আজকে সে জয়েন হতে পারছে না কিছু পার্সোনাল কারণের জন্য। তো আমরা আজকে দুজনই, অর্ণব দা হোস্ট এবং আমিও এই মশাল গ্রুপের একজন member। স্যার আপনার কথাটা একটু কেটে কেটে যাচ্ছে স্যার। আর কেউ আসছে না কেন জানি না। তো আমাদের মন বলছে আজকে ইস্ট বেঙ্গল খুব সম্ভবত জিতে যাবে। কি দীপ, আমি কি ভুল বললাম কিছু? একটু টেকনিক্যাল একটু ইস্যু হয়েছিল, যাই হোক। তো যাই হোক, আজকে সেলিস যত আমি যেটা বরাবর বলছি যে ইস্টবেঙ্গল আজকে জিততে গেলে একমাত্র বললাম আমি যেটা, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স এর উপর ডিপেন্ড করতেই হবে। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স ছাড়া ইস্টবেঙ্গল আজকে জিততে পারবে না। কারণ ইস্টবেঙ্গল টিম অবস্থা কন্ডিশন, আমি বলবো যে টিমের যা কন্ডিশন এখন সেটা নিয়ে কিন্তু খুব একটা নেই। কারণ আমাদের ডিফেন্সিভ স্তম্ভ যেটা আনোয়ার, সেই নেই, একদমই। সেই নেই। আজকে আমাদের ক্যাপ্টেন হচ্ছে মহেশ, সবাইকে বলে রাখি। ক্যাপ্টেন আমাদের আজকে মহেশ। ক্লেটন নেই, তাহলে তাহলে ক্লেটন হয়তো খুব সম্ভবত নেই, তাই তো? হুম। আচ্ছা। ইয়ে তো একজনের জয়েন করতে চাইছে, সে তার একটু প্রবলেম হচ্ছে, তে বলছে ব্লক করে দিয়েছে মাইক। আর একবার হচ্ছে না কেন সেটা জানি মাইক না। তো খোলা, মাইক তো ব্লক নেই। না, সে জয়েন করতে পারছে না ব্রাউজিং এর প্রবলেমের জন্য, কিছু একটা প্রবলেম হচ্ছে, যাই হোক। মাইক অন।
যাই হোক, আমাদের আজকের এই ম্যাচটা নিয়ে আজকের এই অবস্থা। তো আমরা সবাই টিমটা তো জানিয়েছিলাম আমরা যে টিম নিয়ে। তো আজকের দেখো, আজকের ম্যাচে 1 পয়েন্ট পেলেও অনেক অনেক হবে, দেখা যাক। সেটা ঠিকই, কিন্তু আমরা জেতা ছাড়া কিছু ভাবছি না। হ্যাঁ, সেটা অবশ্যই, কিন্তু টিমের যা কন্ডিশন তার উপরে বাস্তবের মাটিতে পা রেখেই আমরা কথা বলছি। টিমের যা এখন কন্ডিশন, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে টিম খুব একটা যে ভালো পরিস্থিতিতে নেই। যাই হোক, অর্ণবদা একটু বেরিয়ে গেলেন একটু টেকনিক্যাল ইস্যুর জন্য। তো আমি বলছি যে আমাদের টিমের যখন কন্ডিশন, তো সেক্ষেত্রে বলবো যে টিম একটু আনোয়ার নেই, আজকে সৌভিক প্রচুর নেই, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, প্রচুর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আজকে। আর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তো আমরা একটুখানি লাইভ করছি। আমরা বেশিক্ষণ আর লাইভ করবো না, আমরা 7টা অবধি হয়তো লাইভ করবো, তারপরে আমরা যে যার আমাদের সকলের প্রিয় ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে গোয়ার এগেনস্টে, গোয়ার মাঠে। যদিও গোয়ার মাঠে ইস্ট বেঙ্গলের রেকর্ড খুব একটা মানে ভালো না, গোয়ার এগেনস্টে ইস্ট বেঙ্গলের রেকর্ড খুব একটা ভালো না। গোয়াকে ইস্ট বেঙ্গল মানে গোয়ার সাথে ইস্ট বেঙ্গল জিততে পারিনি যতদূর আমি জানি। আমি কি ঠিক বললাম আমার? একদমই। তাহলে ড্র করেছিলাম, ড্র করেছিলাম। তো আজকে ইস্ট বেঙ্গল ফ্যানরা একটু ভয়ে বিতস্তত হয়ে পড়েছে যে কি হলো, কি বিতর্কিত হলো হয়ে এটা। গেছে। একদম মানে আজকে যা অবস্থা, সবাই ভয়। তাও আর হারাবো না আমরা। শুভদীপ কই গেল? শুভদীপ থাকলে একটু ভালো হতো, এবং আমাদের আরো 2-3 জন থাকলে একটু ভালো হতো। আবার হয়তো নেটওয়ার্ক কিছুর জন্য দ্বীপ বেরিয়ে গেছিল। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে আমার মাইক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা আশা করবো আপনাদের কাছে যে আমরা আরো লাইভে আসবো। আমরা যদি ব্যস্ত না থাকি, এবং সবাই তো কাজের মধ্যে থাকা হয়, তো যদি ব্যস্ত না থাকি আমরা নিশ্চয়ই লাইভ করার চেষ্টা করবো। প্রি ম্যাচ, ম্যাচের আগে ও ম্যাচের আগের দিন লাইভ করার চেষ্টা করবো। তো আপনারা যারা আছেন একটু দেখছেন, বা যারা না দেখে এখনো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলবো যে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, যাতে বেল নোটিফিকেশনটা অল করে রাখুন, যাতে সবার কাছে নোটিফিকেশনটা পৌঁছায়। আজকে দেখা যাক। আজকে আমাদের ইন্টারেস্টিংলি মহেশ ক্যাপ্টেন। অনেকদিন পর মহেশকে আমরা ফার্স্ট টিমে দেখতে পাচ্ছি। তো এই নিয়ে কি বলবো? আমার তো খুবই ভালো লাগছে, বাট অনেকদিন পর মহেশকে ক্যাপ্টেন হিসাবে দেখতে চলেছি, হুম। এবং মাঠেও সেই ধারাবাহিকতাটা বজায় থাকবে আমাদের মহেশের। তো এক কথায় খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমাদের বাট যে ফর্মেশন যেটা রেজাল্টটাও। 4-4-2 তে খেলাচ্ছে, তোমাকে আমরা আটকালাম আমি অন্যটা, 4-4-2 তে খেলছি আমরা। হ্যাঁ, তো আমাদের একদমই আমাদের দারুণ ফরমেশন এই 4-4-2। আমাদের এই যে ফরমেশনটা, সেটা অনেকে মানে কবজা করতে পারে না, যে এই 4-4-2টা। তাও আশা করছি আমরা ভালো মতনই খেলবো। তো আজকে দেখা যাক এখন
যারা খেলছে তারাই বুঝতে বুঝতে পারবে, আর কিছু বলছি না। হ্যাঁ, যাই হোক, এবং অপরদিকে নন্দা রাইট ব্যাক। এটা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে নন্দকুমার শেখর রাইট ব্যাকে খেলছে। দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত আশা করে আছি যে ইস্ট বেঙ্গল জিতবে, বাট মন তো সেটাই বলে মানুষের, আর কিছু বলার নেই। এবার আমার সতীর্থ দীপ বলবে। দেখো, নন্দাকে রাইট ব্যাক কোচ হয়তো কিছু দেখেছে ওর মধ্যে, যাই হোক, কিছু বলার নেই। কোচ যা বলবে সেই তো করতেই হবে না, আমাদের টিমের একদম। যখন করবে। আমরা এখন দেখার বিষয় যে ইস্ট বেঙ্গল আজকে কি খেলে। আমি ইন্টারেস্টিংলি ওয়েট করে আছি এই আমাদের সাউথ আমেরিকান প্লেয়ারটির দিকে, সেলিস কেরম খেলে, রিচার্ড সেলিস। মানে আমাদের সিরিজকে আমার নতুন মনে হচ্ছে মানে ওকে যদি ফার্স্ট হাফ থেকেই নামাতো খুব কাজের কাজটা করতে পারতো, বাস্তবেই আছে কিন্তু তো, সেকেন্ড আছে হাফে তো, কতটা কার্যকর হয় সেটা পরেই বলবে। না আছে তো, আজকে 4-4-2 আছে তো, লেফট উইং এ খেলছে তো। মানে ফার্স্ট থেকেই খেলছে কি? হ্যাঁ, সেলিস ফার্স্ট ইলেভেনে। দ্বীপের কথাটা হয়তো কেটে কেটে যাচ্ছে একটু। আমাদের রিচার্ড সেলিস আছে। আচ্ছা, রিচার্ড দ্বীপ সেলিস দুটো হয়ে গেছে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। যাই হোক, একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে, একটু নেটওয়ার্কের ইস্যু। যাই হোক, আমি আচ্ছা, আমার একজন সঙ্গে বল। আমার এক ভাই চলে এসছে, সে হচ্ছে রাহুল। জয় ইস্ট ওয়েলকাম বেঙ্গল। রাহুল। রাহুল, জয় ইস্ট বেঙ্গল। রাহুল, জয় তো কি বেঙ্গল। আজকে কি মনে হচ্ছে রাহুল? নন্দা রাইট ব্যাক এবং অনেক টিমের চেঞ্জ হয়েছে, কি বলতে চাও এই নিয়ে? একটু কিছু বলো। নন্দর নন্দর হ্যাঁ, না, রাইট ব্যাকটা সবাই কি বলতে চাও, টিম নিয়ে কি বলবে? আমরা আজকে লাইভে এসেছি, মানে প্রি ম্যাচ অ্যানালাইসিস করছি, আমরা ম্যাচের আগে আমরা অ্যানালাইসিস করছি, তো তোমার মতে কি হয় আজকে, কি হবে? নন্দ তো মানে সাইড ব্যাকে আজকে খেলছে। হ্যাঁ। আমার মনে হয় ওর মানে ও মানে ফিজিক্যালি কিন্তু অত স্ট্রং না, ঠিক আছে, হুম। যেটা আমার মনে হয়। ওর জায়গায় যদি ওই নুঙ্গাকে দিয়ে বা নিশুকে দিয়ে লেফট ব্যাকে যদি এই হীরা মণ্ডল যদি চোট থাকে তো তাহলে আলাদা কথা। মনে হচ্ছে অস্কার কিছু একটা আলাদা প্ল্যানে আছে। সে তো অবশ্যই। আর নাহলে ইন্টারেস্টিংলি নন্দ নাহলে নন্দর মতো মানে নন্দকে যে কার্লেস কোয়াদ্রাত নন্দকে এত ইউজ করতো, সেখানে অস্কার তাকে বেঞ্চে বসিয়ে রাখছে, তার জায়গায় বিষ্ণুকে খেলাচ্ছে, তার জায়গায় তাকে আচ্ছা, হঠাৎ আজকে রাইট সাইড ব্যাকে আমি দিয়ে একটু দিল। এক মিনিট আমি একটু সৌম্যজিৎ দাকে বলবো যে সৌম্যজিৎ সরি দা সরি তুমি আমাদের একটুখানি মানে ফটোটা অন করে তুমি আসবো, নালে কিন্তু আসছে না, কি ভিডিও অন করে আসতে হবে একটু। ভিডিওটা অন না করে আসা যাবে না, ঢোকা যাবে না। একটু প্রবলেম হচ্ছে আমাদের, একটু কিছু আমি টেকনিক্যাল দেখতে ইস্যু। পাচ্ছি। না, আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, মানে অ্যাকসেপ্ট করতে পারছি না, মানে ওখানে দেখাচ্ছে অনলি ফর ব্যান, না হলে রিমুভ, মানে রিমুভ বলছে, কিক। কিন্তু আমি কিক তো করতে পারবো না, কারণ সে ইস্ট বেঙ্গল সাপোর্টার, তাই আমি তাকে কিক করতে পারবো না। হ্যাঁ, রাহুল যেটা বলছিল সেটা বল, কন্টিনিউ কন্টিনিউ। ওই সেটাই বলছিলাম, মানে এখন তো কোনো রিজার্ভ বেঞ্চে বা তেমন কোনো প্লেয়ার নেই যে এর জায়গায় একে নামাবে। যেমন আমাদের রাইট ব্যাকে কে ছিল যেন? আমাদের রাকিব ছিল প্রথমে। হ্যাঁ, রাকিব ছিল, রাকিব চোট পেয়ে গেল। লাকড়া ছিল, লাকড়া চোট পেয়ে গেল। মানে অপশন নেই না। তো এবার আমার মনে হচ্ছে, যেটা জানি না, আমার মনে হচ্ছে
উড়িষ্যা যেভাবে রহিম আলীকে যেমন সাইড ব্যাকে খেলাচ্ছে, সে যেমন উইংয়ে গিয়ে অ্যাটাক করছে, হেল্প করছে, আমার মনে হচ্ছে নন্দ সেটাও করতে পারে। এবার যখন উপরে যাচ্ছে হয়তো তখন বিষ্ণু বা কেউ একজন নিচে চলে আসবে, এরকম হয়তো হতে পারে। আমার আমার যা মনে হচ্ছে জিকসান জিকসানের হয়তো জিকসানের রোলটা মনে হচ্ছে আজকে সেন্টার ব্যাকের দিকে বেশি যাবে মনে হচ্ছে। মানে আজকে আমরা মেনলি তিনটে ব্যাকে খেলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটু নন্দকে একটু অ্যাটাকিং ওয়াইজে খেলানোর চেষ্টা করছি, যা আমি যা মনে করছি। আজকে সেলিসকে ফার্স্ট থেকে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এটা আমি ইন্টারেস্টিংলি ওয়েট করি সেলিস কিরম খেলে, কারণ সেলিসের খেলা দেখার জন্য বসে আছে। আমি পার্সোনালি আমি সাউথ আমেরিকান খেলা, মানে সাউথ আমেরিকান টিম গুলোকে আমি খুব আচ্ছা আচ্ছা। ভালোবাসি। ও আমি সাউথ আমেরিকান টিম গুলোকে খুব ভালো লাগে। তো সাউথ আমেরিকান আমি খুব পছন্দ করি। সাউথ আমেরিকান প্লেয়ারদের আমি, মানে ওদের মধ্যে একটা আলাদা টাচ রয়েছে, আপনারা সবাই জানেন হয়তো। ওদের মধ্যে একটা আলাদাই টাচ রয়েছে, কি বলবো। তো আমি হ্যাঁ হ্যাঁ, ওরা ইন্টারেস্টিংলি একবার ওয়েট খেলা করি। ধরলে বাবা, সে মেসি থেকে নেইমার থেকে শুরু করে আরো কত বড় বড় প্লেয়াররা। বড়, হ্যাঁ সেটাই। রিচার্ডের খেলাটা দেখতে হবে, কারণ রিচার্ড হচ্ছে ভেনেজুয়েলার ন্যাশনাল টিমের প্লেয়ার, এটা কিন্তু ভাবতে হবে। এবং হ্যাঁ ও ও আগে যে ক্লাবে খেলতো, তুমি জানো কি সেটা, যে আমাদের ব্যাঙ্গালোর এফসি তে যে মিকু খেলতো, ওর সতীর্থ কিন্তু। ইয়েস ইয়েস, একদম। ও আচ্ছা। হ্যাঁ, তো রাহুল কি বলতে চাচ্ছি, আর কি এক্সপেকটেশন আছে আজকে ম্যাচ নিয়ে? মানে প্রতিদিনই মানে একটা কোনো একটা হয়, রেফারি কিছু একটা করে দিচ্ছে, নয় সেন্টার ব্যাকরা কিছু একটা করে দিচ্ছে, মানে ঠিক বলা যায় না, বুঝলে দাদা। কিন্তু আশা করছি আজকে যে অস্কার মনে হয় একটা ভালো ফরমেশন নামিয়েছে, মনে হয় একটা ভালো ভালো রেজাল্টই পাবো আশা করছি। ডার্বিতেও যে ওই ডার্বির কথা তুলছি, ডার্বিতেও যে সবাই ভেবেছিল ভালো টিম ফরমেশন নামাতে পারবে না, যে অত সুন্দর ফরমেশন নামানো যায়, যে মোহনবাগানের মতো এত সুন্দর অ্যাটাক আছে ওদের, গ্রেগ স্টুয়ার্ট, পেত্রাতস, এত বড় বড় ভালো ভালো প্লেয়াররা আছে, ওরম টিমের বিরুদ্ধে এত সুন্দর ফরমেশন নামানো যায়, সেটা খুবই মানে ভাবা যায় না। অস্কারের মানে আচ্ছা, মেন্টালিটি আলাদা। আমাদের আমাদের মিটিং এ আর এক বন্ধু চলে এসেছে, আমি তার থেকে একটু কথা বলে নিই। রাহুল, একটুখানি মিউট করতে ইয়ে করছি তোমাকে, ঠিক আছে? মিউট করো, রাহুলকে আবার দেওয়া হবে, তোমার কথা শোনা হবে আবার। আমরা যদিও আর বেশিক্ষণ আমরা লাইভ করবো না, কারণ আমাদের 7:30 থেকে ম্যাচ চালু, তো আমরা যে যার ম্যাচ দেখবো। তো বলো এবার, তুমি বাকি নতুন যিনি জয়েন করেছে, তুমি তো বলো কিছু। হ্যালো, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং জয় বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। টেনশন তো হচ্ছে, দেখি 3 পয়েন্ট পাই কিনা। তবে ইন্টারেস্টিং হচ্ছে, আমি বুঝলাম না যে মার্ক অ্যাভেলেবেল টিমে, বাট হ্যাঁ, কেন নন্দকুমার শুরু করলো? হয়তো কিছু ট্রিকি জিনিসপত্র অস্কার চাইছে টিমে, হতে যেটা হয়তো আমরা বুঝতে পারছি না। হতে পারে। এটা হতেই পারে, কারণ আমার যেটুকু মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে যা মনে হচ্ছে, যে নন্দকুমারকে উনি অ্যাটাকে পাঠাবেন, হুম, নন্দকুমারকে অ্যাটাকে পাঠাবেন, বাট সেটা খুব ভেবে চিনতে। কারণ মানে অ্যাকচুয়ালি যে জিনিসটা, এক সেকেন্ড তুমি ধরো তো। ঠিক আছে। আমাদের প্রীতম একটু কিছু কারণের জন্য আমাদের, যাই হোক, অন্যটা তুমি কিছু বলো। যেটা রাহুল কিছু বলো, একটু আনমিউট করো। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। অন্নদাকে বলছি, আজকে মানে যে ফরমেশনটা যে হয়েছে, অস্কার বুজন যে একটা ফরমেশন আমাদেরকে দেখা মানে বললো আর কি, তোমার বক্তব্য কি, মানে কেমন ফল বা কি রেজাল্ট আশা করছো, মানে কি হতে পারে? রেজাল্ট, প্রত্যেক প্রত্যেক ইস্ট বেঙ্গলিয়ান চায় যে ইস্ট বেঙ্গল যাতে জেতে। সেটাই আবারও বলবো, যে ইস্ট বেঙ্গল জিতবে আজকে, মন বলছে। 1-0 হলেও জিতবো। এটা তো জেতা উচিত এখন। হুম, তোমরা এক দেখা যাক, শূন্য হলেও বলো, জিতবো। হ্যাঁ বলো বলো। আর যা ফরমেশন এবং যা এখনো পর্যন্ত যা মানে টিমের প্লেয়াররা আছে, তো মন বলছে জিতে যাবো, কিন্তু তাও একটা ভয় তো লাগেই না, প্রত্যেকেরই তো ভয় লাগে। দেখা যাক এখন কি হয়। বাট রেফারিরাই তো আমাদের বিরুদ্ধে
সবকিছুতে যেটা হয় না এবং যেটা হয় সেটাকে একটু বিশাল বড় করে দেখায়। এই জন্য এইটুকু বলছি, আমাদের বুদ্ধি সহকারে বুঝে শুনে খেলতে হবে। সে তো অবশ্যই। আর একটা কথা বলছি, আহ কোয়াদ্রাতের আমলে, হুম, এই যে মানে এটা একটা প্রশ্ন আমার, যে এই ফেলিসিও আনা হয়েছিল, ফেলিসিও ব্রাউন, ভিক্টর ভাস্কুয়েজ, তার তুলনায় তো হয়তো মনে হয় এই, রিচার্ড সেলিস তুলনামূলক ভালো প্লেয়ার। যথেষ্ট বেটার প্লেয়ার, বাট সে অনেকদিন খেলার মধ্যে ছিল না, আচ্ছা, বাট জানি না এখন ভালো খেলছে, আগেও ভালো খেলেছে, প্লেয়ারটা খুবই ভালো প্লেয়ার, বাট আজকে দেখবো, দেখে আমি ওর খেলার অপেক্ষায় আমি আছি, বাট জানি না কতটা সাকসেস পাবে। ইস্ট বেঙ্গল তো সাকসেস আছে, অনেকগুলোই সাকসেস আছে, বাট দেখা যাক কি হয়। রাহুল, কি মনে হচ্ছে, মানে সেলিস কতটা কি করতে পারবে? আমি যেটা দেখলাম স্ট্যাটস বা ভিডিও দেখছি, স্পিড তো খুবই ভালো, পাসিং অ্যাকুরেসিও ভালো আছে, ড্রিবলিং বলো, বাদ বাকি তো ভালোই। এবার হাইলাইট তো দেখে বোঝা যাবে না, তার পুরো খেলাটা না দেখলে তার কোথায় গাফিলতি আছে, সে কোথায় তার ভুল ভ্রান্তি হয়, সে সেইগুলো তো দেখাবে না। হাইলাইট তো অলওয়েজ তার ভালো দিকটাই দেখাবে। অবভিয়াসলি। এবার আশা করছি আজকে ভালোই খেলবে, কারণ আজকে তাকে একটা মনে হয় অস্কার, মানে তাকে একটা ফ্রি রোলেই হয়তো মানে দেবে, আমার মনে হচ্ছে যেটা। আচ্ছা, আমি এবার একটু পিআরডির কাছে চলে যাই। পিআরডি, তোমার ভালো নামটা কি জানতে পারি? প্রীতম। আচ্ছা, তুমি আগের ইয়েতেও ছিলে না ম্যাচে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের শোতেও ছিলাম। আচ্ছা। তো আমি আমি যেটা বলছিলাম মেনলি, যে নন্দকুমারের প্রসঙ্গটা বাদ দিয়ে বলছি, আমার আজকে মেন মানে টার্গেট থাকবে যে সেলিস কেমন খেলে। মানে আমি অ্যাকচুয়ালি দেখতে চাই যে সেলিস কোন টাইপের প্লেয়ার। দেখো, আইএসএল এ এই মুহূর্তে লেফট উইং ফরওয়ার্ড প্রচুর আছে, মানে ফরেনার থেকে বলছি, ফরেনার ক্যাটাগরি বলছি। তবে দু রকমের আছে মেনলি, যেটা দেখবে নোয়া ক্যাটাগরি। কালকে নোয়ার খেলা অনেকেই দেখেছো। নোয়া ব্যাপারটা কি, ও না একটু খুব সেলফিশ টাইপের, ও শুধু গোলের জন্য যায়, ইজ নট ফর অ্যাসিস্ট। মানে ওর কাছে টিমে কে গোল করলো সেটা ফ্যাক্টর করে না, ওর কাছে ও গোল করলো কিনা সেটা একটা ফ্যাক্টর, সেটাই ওর কাছে মেন, মানে শেষ কথা আর কি। তো আমি এরকম ক্যাটাগরির জন্য প্লেয়ার না হয় সিরিজ, আমি সেটাই চাইবো। নোয়া অবশ্যই এফেক্টিভ প্লেয়ার, টিমের জন্য একটা প্রসপেক্ট, একটা ভালো স্পিডি অ্যাটাকার, তার মধ্যে প্রচন্ড স্কিলস আছে, ড্রিবলিং কোয়ালিটি খুব ভালো, সবকিছু থাকা সত্ত্বেও প্লেয়ারটা প্রচন্ড সেলফিশ। মানে একটা কাইন্ড অফ, মানে একটা টাইম অফ পয়েন্টে গিয়ে দেখা যাবে যে দিমি হয়তো ওরকম প্লেয়ার সামনে পেলে, ওর সঙ্গে ওরকম প্লেয়ার পেলে দিমি ফার্স্টেড হয়ে গেল, কারণ বলই দেবে না, প্রপার জায়গায় বল ডেলিভারি করে না নোয়া। সবচেয়ে খারাপ জিনিস এটা, সেটাই। মানে একদম ওই কাদায় পড়ে না গেলে নোয়া বল ডেলিভারি করে না। যে দেখা যাচ্ছে যে ওখান থেকে একদম ও ফাঁকা, নোয়া কিছু করতে হবে না, ওকে বরং গোল করাতেই হবে, সেখান থেকেও পাস করে। তাও এরকম জায়গা দেখা গেছে, অনেক এরকম জায়গা থেকে ও অ্যাম্বিশাস শট নিয়েছে, ও গোল করতে গেছে, পাস খেলেনি। এবং আমি সেটা দেখাতে পারি, আগের বছর মোহনবাগানের সঙ্গে ম্যাচেও করেছে। যাই হোক, আমি চাইছি আলাদিন আজারায় কাইন্ডের প্লেয়ার, যে শুধু গোল না, নিজের গোল না, যে আমার কথা হচ্ছে টিমের স্কোর শিটে 1-0, 2-0, 3-0 বসাতে হবে। সে কে গোল করলো ভাই দেখার দরকার নেই, যার জন্য কিন্তু ভদ্রলোকের নামের পাশে যে 15টা গোল এবং 5টা না 6টার মতো অ্যাসিস্ট আছে, তার একটাই কারণ দুটোকে ব্যালেন্স করতে পারছে ও। ও এই কাইন্ডের জিনিসটাই চাইছে, যেরকম প্রথম সিজনে দিমিত্রি পেট্রারোস গোল করা এবং গোল করানোর ক্ষেত্রে ভাবতো না কিছু, দুটোই ভাই ওর কাছে সেম ব্যাপার, আমার টিম গোল করছে। আমি এই ক্যাটাগরিটা চাইছি। টিপিক্যাল লেফট উইং, অবশ্যই টিপিক্যাল লেফট উইং নোয়া, আলাদিন আজারার টিপিক্যাল লেফট উইং নয়। এই রিচার্ড সেলিসের যা প্রোফাইল, সেও কিন্তু টিপিক্যাল লেফট উইং নয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, নোয়া যখন ইন্ডিয়াতে আসে তখন কিন্তু নোয়া ছিল একটা টিপিক্যাল লেফট উইং, যার সেন্টার ফরওয়ার্ড বলে কোনো ইনস্টিংক্ট ছিল না। সেটা কিন্তু এখানে আসার পর, বিশেষ করে ম্যানোনো মার্কেস গোয়ার কোচ হওয়ার পর থেকে কিন্তু ওকে সেন্টার ফরওয়ার্ড ইউজ করেছে। তার আগে কিন্তু নোয়া সেন্টার ফরওয়ার্ড করতে পারতো না, ইভেন খেলেও নি লাইফে কোনদিন সেরকম। সেটাই বলছি যে রিচার্ড সেলিসের মধ্যে যে জিনিসটা দেখেছি আমি, ওর হাইলাইটস বলো, কয়েকটা তো পাসিং, মানে কয়েকটা প্র্যাকটিসের ভিডিও তো ছাড়ে, ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো, সেখানে তো ছাড়ে, যা ওর পাস টাস দেখে যা মনে হলো প্লেয়ারটার মধ্যে মোটামুটি ওই
মানে ট্রিকি বল ছাড়া একটা ক্ষমতা আছে, যেটা আমি ছোটখাটো ম্যাজিশিয়ান যেরকম বল তাল ছাড়তো আগের বার, সেই বলগুলো হ্যাঁ মানে ডেলিভার করার ক্ষমতা আছে। এবার ব্যাপারটা হচ্ছে কতটা আজকে পারবে, মানে ওর খেলার আজকের বেস করে কিন্তু মানে এইটুকু বুঝতে পারবো ওর খেলার স্টাইল তো বোঝাবে, মানে ও কতটা ফিট ফিট নয় সেটা কিন্তু খেলার স্টাইল চেঞ্জ করবে না, খেলার ওয়ার্ক রেট চেঞ্জ করবে, স্টাইলটাতে বুঝতে পারবো যে এই প্লেয়ারটা সত্যি আমার টিমে কতটা দরকার ছিল কতটা দরকার ছিল না। সবকিছু বাদ দিল, মানে ওই বল ডেলিভারি ট্রিকি পাস সবকিছু বাদ দিল, আমি চাইছি প্লেয়ারটার ইমেন্স স্পিড থাকে, মানে যে জিনিসটা আমাদের সবচেয়ে দরকার এই মুহূর্তে। একটা সাইডটা কিন্তু হ্যাঁ, স্পিডে বন্ধ, যেটা নেই আমাদের। একদমই একদমই নেই। মানে সত্যি বলতে মাহেশের স্পিড নেই, বিষ্ণু ওই 50-50, মানে আজকে ইচ্ছা হলো দৌড়াবো না তো কালকে ইচ্ছা হলো দৌড়াবো না, শুধু কাটাবো, কিন্তু প্লেয়ার ভালো হ্যাঁ অবশ্যই, আমি কারো ছোট করবো না। আর নন্দকুমারের তো সত্যি বলতে এই মুহূর্তে কিছুই নেই, মানে ও এখন এই মুহূর্তে ওই ভাড়ে মা ভবানী, কিচ্ছু নেই ওর কাছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের রিচার্ড সিরিজকে দরকার কেন, অন্তপক্ষে একজন তার দিকে কিছু কিছু প্লেয়ারকে অ্যাট্রাক্ট করুক, যে ওর পায়ে বল আছে মানে ওকে দুজন মিলে তিনজন মিলে কভার করতে হবে, সেখান থেকে ওর ট্রিকি পাসটা কতটা কাজে লাগবে আমি বলছি। সেখান থেকে ওই যে বলটা কোনোভাবে মাঝখানে খেলে দিতে পারে, তাহলে খেলাটা পুরো টার্ন অ্যারাউন্ড করে উল্টো দিকে, এবং ডিফেন্সারও অর্গানাইজ করতে প্রচন্ড প্রবলেম হবে। সেই জিনিসটাই দরকার। আমি কেন বলছি যে একটা টিপিক্যাল লেফট উইং বাদ দিয়ে একটা লেফট উইং এফেক্টিভ প্লেয়ার দরকার, আর এটাই কারণ যে একটা প্লেয়ার আলাদিন দেখবে বল ধরার পর অনেককে অ্যাট্রাক্ট করে নিজের কাছে, অনেক প্লেয়ার ওর কাছে আসে, দু একটা ছোটখাটো স্কিল দেখিয়ে বলটাকে এমন ভাবে ছেড়ে দেয় যে অপোনেন্ট প্লেয়াররা বুঝতেও পারে না যে বলটা ছাড়লো এবার আমি কি করবো, মানে এবার আমার জবটা কি। সেই জিনিসটা আমি চাইছি এই প্লেয়ারটা থেকে। সবসময় ওই আগের দিন যখন শুয়ে বললাম যে ডিয়ামান্টাকসের ডিমান্ড উঠলো, ডিয়ামান্টাকসকে নিয়ে এলাম আমরা, সেটা কথা না, আমার কথা হচ্ছে ডিয়ামান্টাকসের মধ্যে ডেলিভারি করতে হবে এমন প্লেয়ারকে আনবো, শুধুমাত্র একটা প্লেয়ারকে কেন টার্গেট করবো, আমার ক্যাটাগরিটা দরকার যে এই ক্যাটাগরি প্লেয়ার লাগবে, ওই কাইন্ডের নয়। আমরা সবসময় একটা বেসিক নামের পিছনে গেছি বারবার বারবার বারবার, যেটা আমাদেরকে ভুগিয়েছে। আমার মনে হচ্ছে সবচেয়ে মানে সেরা সাইনিং হয়েছে আমাদের আইএসএল টেস্টের যদি বলি, সেটা একমাত্র ক্লেটন সিলভা প্রথম সিজনে আর সেকেন্ড সিজনের জন্য, আদারওয়াইজ কোনো সেরা সাইনিং হয়নি আমাদের আইএসএল টেস্টের, এটুকু সবাই মানো যারা যারা এখানে একদম আমার সঙ্গে। কারণ ডিয়ামান্টাকে সই করার পরেও কিন্তু এসিএল ছাড়া খুব একটা আহামরি কিছু করেনি। তালালও সেম, তালালও কিন্তু হ্যাঁ তালাল একটা জিনিস কি ছিল যে আমি ভাই লড়বো, আমি লড়বো যাই হয়ে যাক না কেন, মানে আমি চেষ্টা করবো, চেষ্টা ত্রুটি থাকবে না। হয়তো আমি আজকে ডেলিভারি করতে পারছি না, কালকে ডেলিভারি করতে পারছি না, আমার কন্ট্রিবিউশনের নাম নেই, বাট আমি লড়বো, ও আর ক্রেডিট দেবো, একটা জিনিস ভালো ছিল ওর মধ্যে। তো বাদ বাকি টেনশনে আমিও আছি, দেখি কতটা কি রেজাল্ট করতে পারে আজকে, কারণ আমি সত্যি কথা বলছি 1 পয়েন্ট পেলে আমি খুব একটা খুশি হব না, কারণ একদম। আমাদের মনে হয় হ্যাঁ এবার খুশি হব না কোন প্রসপেক্টে বলছি, ধরো শুধুমাত্র 1 পয়েন্টের জন্যই গেল, 3 পয়েন্টটাকে অ্যাভয়েড করে 1 পয়েন্টের জন্যই গেল, দেখা গেল আমরা পেতে পারতাম 3 পয়েন্ট, বাট আমরা 1 পয়েন্টের জন্যই গেলাম, সেক্ষেত্রে আমি খুবই মানে ব্যথিত হব, কারণ আমাদের 3 পয়েন্টটাই দরকার এখানে। আমরা যদি তিন একদম পয়েন্টের জন্য একদম অল আউট ঝাঁপিয়ে যদি 1 পয়েন্ট পাই বা পয়েন্ট লুজও করি পুরোটা, তাহলে আমি খুশি হবো, কারণ আমরা 3 পয়েন্টের জন্য ঝাঁপিয়েছিলাম। সামহাও আমাদের স্কোয়াড ডেপথ স্কোয়াড ভ্যালু এই মুহূর্তে যা আছে তার জন্য আমরা পেতে পারিনি 3 পয়েন্টটা, এবং আমরা ডিজার্ভও করি না স্কোয়াড এই স্কোয়াড নিয়ে 3 পয়েন্ট, বাট স্টিল আমাদের মেন্টালিটি বলছে, আমাদের লেগেসি বলছে আমাদের 3 পয়েন্টের জন্য যাওয়া উচিত, এবং এই ম্যাচগুলো থেকে ইস্ট বেঙ্গল জিততে পারে, যেটা ক্ষমতা রাখে। একদম। হ্যাঁ সেটাই দেখা যে কতটা কি করতে পারে। এবার ওভার টু ইউ অর্ণবদা, তোমরা আলোচনা করো, আমি আছি। একদম পারফেক্ট আমি কথা এবার বলেছে। দ্বীপের কাছে চলে যাই একটু। হ্যাঁ, আমরা ওই আমরাই তো কিছুক্ষণের জন্য আছি লাইভে, জাস্ট আমরা ওই ম্যাচের আগে অ্যানালাইসিস করি, আমরা আশা করবো বাকি ম্যাচগুলো তো আমরা ম্যাচের আগে আমরা অ্যানালাইসিস করবো প্রি ম্যাচ, পোস্ট ম্যাচ যদি অ্যানালাইসিস করা সম্ভব হয় তো করবো। আপনারা সবাই একটু যারা যারা হ্যাঁ, একটা কথা দেখবেন। বলি বিগতটা, হুম, বলো বলো। পোস্ট ম্যাচে অ্যানালাইসিস করার অবস্থায় থাকবো কিনা সেটা দেখতে হবে তো আগে। এইটাও একটা ব্যাপার, কিন্তু আমাদের তো যদি যদি জিতি, ডিমান্ড থাকে যদি জিতি দর্শক তুমি আমাকে বন্ধুদের রাত নিশ্চয়ই আমরা 12টায় চেষ্টা বললো করবো। আমি আসবো, যদি জিতি রাত 12টায় বললেও আসবো, যদি হারি আসার ইচ্ছা থাকে না সিরিয়াসলি, মানে সত্যি এটা আর একটা আসার ইচ্ছা থাকে না, তার মধ্যে দিনে 4-5 বার পায়ে পায়ে ওষুধ লাগাতে হয়, তো আর সত্যি বলছি এত কাজ বাজ না ভাল লাগে না। সমস্যা। না, যদি যদি আমাদের জিতি দর্শক অবশ্যই। বন্ধুরা কিছু বলেন, বা ওরা যদি আমাদের দর্শক বন্ধুদের যদি
ইচ্ছা থাকে, আপনারা যদি চান আমরা পোস্টম্যান অ্যানালিসিস করি, তো প্লিজ আমাদের একটু সাপোর্ট করবেন, একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, এটাই বলার আছে। এবং আপনাদের যত সকল বন্ধু আছে তাদেরকেও একটু এই চ্যানেলটি সম্পর্কে অবগত করিয়ে দেবেন যে আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল মশাল 1920, সেটা আমরা সদ্য চালু করেছি, এবং আশা করবো আগামী দিনে আমরা আরো এগিয়ে যাব। এই রাহুল, প্রীতম, আরো অনেকে আছেন যারা যারা আছে, যারা আমরা এদেরকে নিয়ে। এবার বলো অন্যটা কি বলতে চাও। আর আমি আর কি বলবো, আমি এইটুকুই বলতে পারি যে আজকে জেতা ছাড়া আমাদের কোনো ইয়ে রাখছি না, খামতি রাখছি না। বাট দেখা যাক এখন কি হয়। হ্যাঁ, মন আর তো তো আধা বলছে ঘন্টা যে বাকি। জিতবো। আমি খুব সাতটা ওয়েট বেজে করেছি। গেছে, 7টাও বেজে গেছে, আমাদের এখন আসার পালা, কারণ আমাদের খেলা আছে। আমাদের প্রাণের প্রিয় দল একটা একটা কথা বলছি, আজকে মানে যত ইস্ট বেঙ্গল সমর্থকরা আছে সবার নজর থাকবে সেলিসের উপর। এটা আমাকেও একদম। বলবে। বেশি হাইপ করবো না দুই একটার ওপর, আগে হ্যাঁ, পারফরমেন্স দিক, তারপর। আগে পারফরমেন্স দেখো, সবচেয়ে বড় কথা একটা ম্যাচে দেখে কিন্তু প্লেয়ারটাকে বিশ্বাস করা যায় না যে কি করতে পারবে কি করতে পারবে না, বাট তাকে সেটাই, টাইম দিতে হবে। একদম ঠিক। প্রত্যেকের জীবনেই দাদা, আমি একটা কথা সময়টা বলছি, খুব গুরুত্বপূর্ণ। আমি তো ওই ব্রাইটের যখন ইনক্লুশনটা হয়, আমি তখন এতটা এই ফুটবল নিয়ে এতটা ঘাটাঘাটি করতাম না, খেলতাম অবশ্যই ঠিকই, কিন্তু এতটা ঘাটাঘাটি করতাম না। বাট যেই জিনিসটা আমি প্রথমে ফেস করেছিলাম যে ব্রাইটের মতো প্লেয়ারকে সাইন করালো, আমি ওর কেরিয়ার হিস্ট্রি দেখলাম, সবকিছু দেখলাম, তখন এত প্রোফাইল নিয়ে ঘাটাঘাটিও করতাম না। তো তখন ভাবলাম যে এই সাইনিংটা তো বুড়বক সাইনিং হলো, কারণ যা যা সাইনিং করেছিল সেই বছর সিমেন্ট, মানে টু বি অনেস্ট বলছি, মার্টিন স্টেইনম্যান ছাড়া কাউকে ভালো লাগেনি আমার সে বছর, কাউকে না, ইভেন একদম, আমারও মাঘোবাকেও না। আমারও সেম সেম। মাহোমা অ্যাজ এ উইঙ্গার প্রচন্ড স্লো ছিল, প্রচন্ড স্লো। অবশ্যই লেফট হ্যাঁ, উইঙ্গার ছিল, রাইট উইঙ্গার খেলতে পারতো, বাট হি ওয়াজ টু স্লো। সেই সময় আইএসএল এ ও যদি সেই বছর থেকে তা 3 বছর 4 বছর আগে আইএসএল আসতো, তাহলে হয়তো সেই তখন কাঁপাতে পারতো। বাট সেই সময় প্লেয়ারও না। যাই হোক, রাইট যখন এলো, আর প্রীতম, ফার্স্ট ডে আমার মনে করো। একটা হুম, ম্যানেজমেন্টের প্রতি আমার একটা খুব রাগ ধরেছে, বাট সেটা হচ্ছে হুম, হেক্টর ইউথ থেকে যখন মোহনবাগান ছেড়ে দিল, সেই হুম, মুহূর্তে হুম। কিভাবে সেই ইস্ট বেঙ্গলে আসে, আমার এইটাই জানার তাদের থেকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি 1.5 মাস ধরে ওরা স্কাউটিং করেছে, 1.5 মাস ধরে ওনাকে শর্ট লিস্ট করেছে, তারপর লাস্টে এসে হেক্টর স্ট্রে, মানে ওটা দাঁড়ানো এমন যে সারাদিন শুকিয়ে থেকে একটা বাতাসা, একদম। সারাদিন উপোস এগুলো করেছিলাম, মানে রাস্তায় জাস্ট রাস্তায় একটা বাতাসা। ভোগাস, জাস্ট ভোগাস রিক্রুটমেন্ট, এবং বেকার একদম। রিক্রুটমেন্টের থেকেও যুক্তিটা, যুক্তিটা ভাবো, এমন যুক্তি দিল যে আনোয়ার আলীর পিছনে খরচা হয় বলে সেই টাকাটা সেভ করে কম টাকায় প্লেয়ার আনলাম। আনোয়ার আলীর পিছনে তো খরচা হলোই না প্রথম কথা, মানে এদের ইয়েটা, মানে কি বলবো, অ্যান্টিসিপেশনটা এত বাজে, ফিউচার অ্যান্টিসিপেশন এত বাজে এদের, যে জানলোই না যে কত খরচা হতে পারে, কি খরচা হতে পারে। আরে ভাই, নিশ্চয়ই তাও তো অনেক আনোয়ার আলী প্লেয়ারকে 24। তাও অনেক প্লেয়ারকে তো লোনে ছেড়েছে, এমনকি ছেড়ে দিয়েছে। সেই টাকা, সেখান হুম, থেকেও তো টাকা এসছে, না আসেনি, সেখান থেকেও এসছে, সেখান থেকেও আসলে প্লেয়ার আনতে কথাটা পারছে। হচ্ছে যে লোককে আই ওয়াশ করবো, এইটা ওইটা বলে লোককে তখন আনোয়ালি এনে দিচ্ছে লোকের কাছে। এবার আনোয়ালিকে রাখার জন্য যা বলবে তাই মানবে লোকজন, তাই মানবে। এক্স্যাক্টলি তখন আমাদের স্টেটটা সেরকমই ছিল, যে আমাদেরকে যদি বলা হয় আনোয়ালিকে রাখতে গেলে আমাদেরকে রাত্রি 11টার সময় বাইরে মোমবাতি নিয়ে বেরোতে হবে, হয়তো আমরা সেটাও করতে যেতাম, দেখা গেলো সেটাও করতে যেতাম আমরা। এক্স্যাক্টলি এই পয়েন্ট অফ ভিউ থেকেই বলছি যে আনোয়ারির পিছনে খরচা করবো বলে আমি আমার 6 নম্বর ফরেনার, যেটা আমাদের লিমিটেড ইয়ে আছে, যেই কোটাটা আমাদের লিমিটেড, এখানে 6টার বেশি প্লেয়ার রাখা যায় না, আমি একটা রিক্রুট এমন করে ফেললাম যে এই রিক্রুটটা আমাদের সারা সিজন ঝোলাচ্ছে, সারা সিজন ভোগাবে। মানতাম হিয়াজি খারাপ, হিয়াজিকে বসিয়ে হেক্টর স্টার খারাপ খেলাবো, আরে হেক্টর স্টার হিয়াজি দুজনে চেষ্টা করছে কে কার থেকে বেশি খারাপ হবো, রোজ প্র্যাকটিস সেশনে, রোজ ম্যাচে, কে কার থেকে বেশি খারাপ হবো, কে বেশি বেশি আগে বেঞ্চে বসবো। মানে ওখানে কি বলতো, একটা মানে চেয়ার রাখা আছে ম্যাচ ডাক আউটে, যে কে এখানে কি আগে বসবে, হেক্টর না হিয়াজি। হিয়াজি তো রোজ ভুলভাল করছে ইচ্ছা করে, আর হেক্টর তো বলছে ভাই আমার তো বয়স বেশি, বসতে হবে, দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। বৃদ্ধাশ্রম হ্যাঁ, ঠিক ক্যাটাগরির আছে, লোকজন। হেক্টরেরটা যাই হোক, বয়স হয়েছে ঠিক আছে, মানা যায়, কিন্তু হিজাজিরটা, হিজাজির এরকম কোনো ভাবতে পারছি না না? হিজাজির সত্যি কথা কথাটা বলতে হচ্ছে ওকে বলে দিতে হবে তুমি খেললে খেলো, না হলে
রাস্তা ধরো, বিমানের টিকিট ধরো। হ্যাঁ কোচের তো এটাই বলে দিয়েছে না। না, আমি মনে করি না একটা একটা 105-6 বছরের ক্লাবের লেগেসির থেকে 1.5 কোটি টাকা বা 2 কোটি টাকা কম্পেনসেশন বেশি হতে পারে, আমি এটা মনে করি না। যেই প্লেয়ারটা একদমই, তিনটে একদমই, ম্যাচ, অবশ্যই। লাস্ট 3টে ম্যাচ এবং তার আগে তো ছেড়ে দাও, তার আগে প্রচুর ম্যাচেস এইভাবে মানে আমাদের টিমকে সাফার করিয়েছে, যেটা জায়গা থেকে ম্যাচ হারিয়েছে, সেই প্লেয়ারটার কম্পেনসেশন দেওয়াটা আমাদের লেগেসির থেকে বেশি বড় হতে পারে বলে। কারণ কত টাকা হবে? 2 কোটি টাকা, 2 কোটি টাকা, 3 কোটি টাকা প্রতি বছর এরকম ভুলভাল সাইনিং করে আমাদের দিতেই হয়। আমার মনে হয় এই টাকাটা দিয়ে দিতে পারতো, 3 কোটিও না। হিজাজি মাহের তার স্যালারির যা স্যালারি পেতো 50 লাখ টাকা পেতো, তার ডবল না ট্রিপল করে খেলছে, সম্ভবত 1.5 কোটি টাকায় খেলছে। 50 লাখে খেলতো, 1.5 কোটি টাকা খেলছে। আমার মনে হয় 1.5 কোটি টাকা মানে ওকে টোটাল 3 কোটি টাকা দিতে হবে, কারণ 2 বছরের কন্ট্রাক্ট ওর সাথে আমাদের। 2 কোটি টাকা, 3 কোটি টাকা দেওয়াটা খুব আহামরি ব্যাপার। কারণ যে টাকাটা তুমি আনোয়ারের পিছনে খরচা করছো 24 কোটি, তুমি 24 কোটি খরচা করছো মানে তুমি 3 কোটি যে কোনো সময় 20 কাছে আনতে পারবে, এটা আমি মনে করি। তুমি 20 কাছে হ্যাঁ, আনতে পারবে। আর এরকম একটা একদমই। গার্বেজ টিমে রেখে দেওয়ার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। যে যে আমি কোনোদিন তোমার অ্যাটাকারদের, মানে সত্যি কথা বলতে অপোনেন্ট ডিফেন্ডার এত হরিবল হয় না, অ্যাটাকারদের ঘুম কেড়ে নিচ্ছে, নিজের টিম অ্যাটাকারদের ঘুম কেড়ে নিচ্ছে এমন ভদ্রলোক। আর বিয়ে করার পর আরো হরিবল। এই যদি ছিল না, সিরিয়াসলি বিয়ে হওয়ার পর ছেলেটা কেমন হয়ে গেল। আর আমাদেরও আরেকটা কথা, যে এই 5 কোটি টাকা দিয়ে ডিয়ামান্টোসকে কিন্তু নেওয়া উচিতই হয়নি আমার মতে। জানি না কার কি মত আছে। ডিয়ামান্টাসের ডিমান্ড বাড়বে, দেখো ডিয়ামান্টাসের ডিমান্ড বাড়বে, এটা মানছি, এটা মানছি। কারণ গোল্ডেন বুট জিতেছে, দেখো পরের বার আলাদা যদি ক্লাব সুইচ করে, মানে হয়তো যেই টিমে যাবে সেই টিমকে ওকে হিউজ কিছু পে করতে হবে, যদি ও কোনো সিলেক্টেড টিম না থাকে। তো বলছি, ও যদি পার্সোনালি হুম। কোনো সিলেক্টেড টিম না থাকে যে আমি একদম পার্টিকুলার এই ক্লাবেই সই করবো, ঠিক করে নিচ্ছি। ডিয়ামান্টাকস কিন্তু ওর এজেন্টকে বলে দিয়েছিল ও কিন্তু ওপেন ফর এভরিওয়ান, যে ওকে চাইবে, যে ওকে বেশি টাকা দিতে পারবে সে ওকে নেবে। এবার একটা জিনিস কি, একটা স্টেটমেন্ট সাইনিং লাগে, একটা স্টেটমেন্ট সাইনিং লাগে, সেটা ইন্ডিয়ানদের ক্ষেত্রেও লাগে, কখনো কখনো ফরেনারদের ক্ষেত্রেও লাগে। এবার যে সিস্টেমে কার্লেস কোচের টিম বানাচ্ছিল সেই সিস্টেমে মনে করি ডিয়ামান্টাপাস তারা ওর টিমে ফিট, মানে ফিট করবে। বাট ওর টিমে কিন্তু কোনোভাবেই এই সাউল ক্রিস্পো ফিট করতো না, এবং সেটাও ম্যানেজমেন্টকে জানিয়েও ছিল। সাউল ক্রিস্পো কিন্তু ওর টিমে ফিট করা প্লেয়ার ছিল না, কারণ ও যে সিস্টেমটা নিয়ে ভাবছিল সেখানে ও একটুখানি হার্ড ট্যাকলিং প্লেয়ার ছিল, এবং ও সবসময়তেই সেটা করে এসেছে। বেঙ্গালুরুকে যারা প্রথম থেকে ফলো করো, কার্লেস কোয়াদ্রাদের এরা থেকে, তারা সবাই জানো মানে ও একটা কিরকম মিডফিল্ডার রাখে অ্যাকচুয়ালি, তখন এরিক কিরকম পার্সন। মিডফিল্ড রাখতো। হ্যাঁ, এরিক পার্তালো ক্যাটাগরি প্লেয়ার, এরিক পার্তালোর মানে ইও নয় সাউল ক্রেসপো, ইও নয়। ও যা ট্যাকেল কোনো করতো, ও যা মতেই না ফিজিক্যাল, এরকম কোনো রাফ মতেই না। ট্যাকেল, রাফ খেলা সেটা খেলতে হবে, বাট সেটা মিকু যথেষ্ট বুদ্ধি সহকারে খেলেছে বেঙ্গালুরু হ্যাঁ, টিমে। মিকু কেন, আমি বলছি ডিয়ামান্টা কথা সাইডিং অ্যাজ পার অস্কার বুজন, অ্যাজ পার কুয়াদ্দা ঠিক আছে, খারাপ না। কারণ ডিয়ামান্টা কথার মধ্যে একটা ফ্লেক্সিবল প্লেয়ার, যে একটা দুটো সাইডে যদি ওর সঙ্গে খেলানো হয় ও একটু নেবেও বল ধরে খেলতে পারে, যেহেতু প্লেয়ারটা বাপায় প্লেয়ার এবং যেহেতু প্লেয়ারটার বল কন্ট্রোলটা খুব ভালো। তার জন্য বলছি, ও যদি হতো ভাই জাভি সিভিডিও টোরো, যার হেড ছাড়া কিছু চলে না, তাহলে বলতাম না ভাই রেহেনে দে, অন্য কোনো স্ট্রাইকার হলে রেহেনে দে। কিন্তু এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে, কারণ দুটো সিজন ব্যাক টু ব্যাক 10টা 13টা এরকম করে গোল করে এসেছে, মানে একটা অ্যাভারেজ ধরে রেখেছে ব্যাক টু ব্যাক সিজনে। মানে ওই একটা সিজন খেলে পরের সিজনে ওই ভাও খেয়ে, মানে বলতে পারছি না, এখানে তো লাইফ চলছে তাই বলতে পারছি না, সেরকম প্লেয়ার নয় ও। তাই সেই ক্যাটাগরিতে বলতে গেলে ডিয়ামান্টাকস ভালো। এবং তালালো তো ইয়ং এজ, তালাকে অনেক জায়গায় সুইচ করে করে খেলানো যায়, এই জিনিসটাও আছে। এই জিনিসটা দুটো দুটো কোচেরই আন্ডারে ভালো ফিট করবে। বাট তালাল ইজ নট প্র্যাকটিকুলারলি দ্যাট প্লেয়ার যে অস্কার বুজনের সিস্টেমে প্রপারলি ফিট করে, মানে একদম ইম্পর্টেন্ট প্লেয়ার। অস্কার বুজনের সিস্টেমে সেরকমই প্লেয়ার লাগে, আমি বলছি আইএসএল এ খেলে গেছে একটা সেন্টার মিডফিল্ডার, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সেই সেন্ট্রাল মিডফিল্ডারটা ওর সিস্টেমে একদম পারফেক্টলি ম্যাচ করে, পারফেক্টলি। খাসা কামারা, মনে পড়েছে, খাসা কামারা প্রপারলি, যে বক্স টু বক্স ট্রাভেল করতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডার যার কোয়ালিটি আছে সেই বক্স টু বক্স ট্রাভেল করার। তুমি ভাবো কার্লেস কোয়াদ্রা যখন কোচ ছিল বেঙ্গালুরু, ও এরিক পার্থালুকে ইউজ করতো, এরিক পার্থালুকে কখনো কখনো সেন্টার ব্যাকে খেলিয়েছে, কখনো কখনো খেলিয়েছে। সেই এরিক পার্টালু সেন্টার ব্যাক থেকে বক্স টু বক্স ট্রাভেল করছে, মানে কি লেভেলের এজিলিটি ওর মধ্যে, কি ভিতরে কি ইঞ্জিন রাখা আছে। সেই প্লেয়ার কোনো প্লেয়ার আছে দিতে পারবে, কোনো প্লেয়ার আসতে পারবে সেই সেই জায়গাটাতে? কার্লেস কোদ্দা সেরকম প্লেয়ার চেয়েছিল, আমি যেটুকু জানি সেরকম প্লেয়ার দেওয়া হয়নি, কারণ আমাদের ফ্যান্সরা তো মানে এক একটা বড় স্কাউটার, ওরা হিজাজি মাহের সাউল ক্রেসপোকে মানে এক্সটেন্ড না করিয়ে যাবেই না, যাবেই না। ওরা ঠিকই করে নিচ্ছিল ভাই যা হয়ে যাক, মা মাসি এক করে দেবো, বাট সাউল ক্রেসপো হিজাজি মাহেরকে এক্সটেন্ড করাবোই, করাতেই হবে।
ওই একটা আছে না যে বিচার চাই বিচার দাও, ওরকম কেস করাতেই হবে। এবং যার জন্য আমাদের এখন ভুগতে হচ্ছে সাউথ ক্রিসপোসে ইনজুরি হয়ে মাঠের বাইরে ইম্পর্টেন্ট ম্যাচ গুলোতে। আর হিয়াজি মায়ের তো আমি আমি চাইছি হিয়াজি মায়ের ইনজুরি হয়ে বেরিয়ে যাক। আমি চাইছি একটা মানে কোনোদিন চাইনি কোনো প্লেয়ার এরকম, বাট আমি চাইছি বড় সড়ো ইনজুরি হোক, বেরিয়ে যাক। কারণ ওর নিজের রাস্তা দেখে নি, এরপর ক্যারাটে খেলবে নাকি ব্যাডমিন্টন খেলবে টেনিস খেলবে ওটা ওর ব্যাপার। বাট ও যে ফুটবলটা খেলেছে লাস্টে, ওটাকে ফুটবল বলে না অন্তপক্ষে। আরে ব্যাপারটা কি এটাই একটা বড় প্লেয়ার কোয়ালিটি। একটা 26-27 বছরের ছেলে তুমি, তোমার এখনো এজ আছে ফুটবলটা টপ লেভেলে খেলার, টপ নচ খেলার। সেখানে তোমাকে তো এমনই হতে হবে যে তোমাকে বিভিন্ন রকমের কোচের সিস্টেমে তুমি ফিট করে যাবে। আরে ভাই তুমি কি প্লেয়ার, তুমি লো ব্লক ছাড়া ফিট করবে না? তার মানে এমন টিমে তোমাকে তোমাকে যেতে হবে যেই টিমে লো ব্লক খেলে। আর লো ব্লক এই মুহূর্তে সেই আদিকালের বদ্যি বুড়ি বলে না, সেই জোসে মুরিনো সিস্টেম যারা ফলো করতো তারা লো ব্লক হ্যাঁ, খেলে। তাছাড়া লো ব্লক সেরকম কেউ খেলে না, কেউ খেলে না। ওই জোসে মুরিনোকে দেখে লো ব্লক সিস্টেমটা এসেছিল, ও নিজেই এনেছিল ইন্টার মিলানের লো ব্লকটা। সেই লো ব্লক আর এখনকার লো ব্লক পারবে কেউ সেই আমাদের ডিফেন্স থাকতে? একটা আমাদের একটা খারাপ লাগে, এই টম এল রেড এত সুন্দর খেলছে, হুম। এত সুন্দর খেলছে, প্লেয়ারটা যথেষ্ট যথেষ্ট বেস্ট। প্লেয়ারটা ভালো প্লেয়ার। দেখো ব্যাপারটা কি হচ্ছে হলো, টম এলনের থেকে তোমার যে রড্রিগেজ আছে ও প্লেয়ারটা বেশি বেশি ভালো খেলছে। তো ওর পাশের যে দুটো ডিফেন্সিভ প্লেয়ার আছে, তোমার পাশের জন্য যদি ভালো করো, তুমি এক্সট্রা এফোর্ট দেওয়ার চেষ্টা করবে, তোমার খেলা অটোমেটিক ভালো হবে, হিসাব মতো তাই। এক্স্যাক্টলি আমি আমি একটা উদাহরণ দিচ্ছি টম অলরেড কেন ভালো খেলছে। দেখবে লিভারপুলে দুটো সেন্টার প্লেয়ার খেলে, ভ্যান ডাইক আর কোনাতে, যারা যারা ফলো হুম, করো দেখবে ভ্যান হুম, ডাইক আর কোনাতে খেলে। ভ্যান ডাইক এত ভালো একটা ডিফেন্ডার যে এত সুন্দর গাইড করতে পারে। নট অনলি দ্য বেস্ট ডিফেন্ডার, বেস্ট গাইডার অলসো। এত সুন্দর গাইড করে যে তুমি পাশে দাঁড়ালে ভালো খেলতে বাধ্য। কষ্ট অবশ্যই। খাজা জো গোমেজ পর্যন্ত ওর পাশে দাঁড়িয়ে খেলে ভালো। তার হুম, মানে এটাই যে অ্যালবার্টো রড্রিগেজ এমন একটা প্লেয়ার যে এত ভালো গাইড করতে পারে যে ওর সঙ্গে যে খেলবে, ধরো আমাকে না খেললে আজকে আমিও খেলে দেবো। কারণ সেই কনফিডেন্সটাও দেয়, সেই কনফিডেন্সটাও প্রোভাইড করে। আর রিয়াজি ভাইকে দেখে মনে হয় কি বলতো, একটা থেরাপিস্ট লাগবে যে ওকে মোটিভেট করবে 5 দিন বসে বসে। ওই রকম প্লেয়ারের সঙ্গে আমাদের এই প্লেয়ারের তুলনা করা যায় না। অ্যালবার্টো রড্রিগেজ আমি বলছি, যদি প্রপারলি থেকে যায় আইএসএল মানে ইঞ্জুরি ফিঞ্জুরি তো অনেকে বেরিয়ে যায়, তো যদি প্রপারলি থেকে যায় উইল বি দ্য বেস্ট ডিফেন্ডার আইএসএল এর, বেস্ট ডিফেন্ডার। যে টিমেই খেলুক না কেন, যেভাবেই খেলুক না কেন, বেস্ট ডিফেন্ডার হবে। যদি আগের একটা প্লেয়ারকে মোহনবাগান ইঞ্জুরি করে বার করে দিয়েছিল গোয়া ম্যাচে, আমি বলেছিলাম একটা থাকলে মোহনবাগানের ঘুম কেড়ে নিত সেদিন। সেটা হচ্ছে ভিক্টর রড্রিগেজ, যে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, ইঞ্জুরির জন্য রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। মানে ওর বাকি ক্যারিয়ারটা দীপক টাংরি এন্ড করে দিল। আমি বলেছিলাম যদি কোনোভাবে পসিবল হয় ওই প্লেয়ার যদি কোনোভাবে সেই জায়গায় থাকে তাহলে ওকে আনতে পারতো। হি ইজ মাচ বেটার দেন তালাল। কেন বলছি, তালাল কি করে, একটু বল ক্যারি করতে পছন্দ করে। ভিক্টর রড্রিগেজ প্লেয়ারটা পছন্দ করে কি বলতো, যে আমি পাস খেলতে খেলতে যাবো। আর অপশনটাও বেস্ট হতো অস্কার বুজনের সিস্টেমে। বাট সে তো রিটায়ারমেন্ট নিচ্ছে, কি করবে এখন, তুমি তাকে আনতে হুম, পারবে না। বাট এই মুহূর্তে গাকুরভকে আমি বেস্ট চয়েস দেখছি আমাদের, মানে একদম একদম। যা যা প্লেয়ার্স আছে গাকুরভ বেস্ট চয়েস। কারণ দারুণ player। মানে এমন ভাবে বল কেড়ে নেয়, মনে হয় বল কেড়ে নেওয়াটার অধিকার, এমন ভাবে বল কেড়ে নেয়। ওরকম প্লেয়ার আমাদের ওর দরকার। দুটো দুটো আছে জিনিস, ডিফেন্সিভও করতে পারে আবার অ্যাটাকিং হবে হ্যাঁ ভালো। এক্স্যাক্টলি Attacking ও এক্স্যাক্টলি করতে পারে, রাইট ওটাই তো রাইট। বক্স টু বক্স কোয়ালিটি। হ্যাঁ, ওটাই তো বক্স টু বক্স কোয়ালিটি। দেখো দুটো প্লেয়ারকে নিয়ে নিক, গাফুরভকে তুলে নিক। আর ওড়িশা এফসি যেটা প্রবলেম ফেস করছে, মানে ওড়িশা এফসি পরের বার কোচ চলে যাওয়া হ্যান ত্যান অনেক কিছু ফেস করবে। ওড়িশা এফসি থেকে পুইতাকে তুলে নিক, মিডফিল্ড প্রবলেম সলভ, এটুকু বলতে পারি। মানে আমি তুমি এটা ওই আগেও দুটোকে খেলা। বলেছিলাম, পুই থেকে তুলে নিলে সুবিধা হবে। কাকে বলো তো? পুইতাকের কথা, শুরুতে পুইতিয়ার হ্যাঁ, কথাটা আমি হ্যাঁ, আগেও বলেছিলাম, ওই প্লেয়ারটা যথেষ্ট বেস্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি ওর মানে ওকে যদি তুমি একদিন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে দিবে, ও খেলে দেবে। বাট ওকে তুমি ওর মেন হুম, পজিশন সেন্টার মিডফিল্ডার, কিন্তু বক্স টু বক্স মারাত্মক ট্রাভেল করে। আর স্ন্যাচিং ক্ষমতাটাও ভালো, মানে ওয়ার্কলোড যেটা, সেটা কিন্তু দারুণ, দারুণ ওয়ার্কলোড। আমার এমন একটা প্লেয়ার লাগে পাশাপাশি দুটো, যারা যাদের ওয়ার্কলোড বেশি হবে। আরে ওদের ওয়ার্কলোড বেশি হলে তো আমার ডিফেন্সিভ মিডফিল্ডার ওয়ার্কলোডটা কমে যাবে, শেয়ার হয়ে যাবে ওখানে। এখানে কাজটা কি হচ্ছে যে আমাদের ফাউল ক্রেসপো এত স্লো, ওপরে ধরে বল লুজ করলো, তারপর যেভাবে নামে না, দেখে মনে হয় কি বলতো, অনেকক্ষণ মার খেয়েছে পুলিশের কাছে। পুলিশ বলছে ভাই ভাগ তুই এবার, ও ভাগ মিলকা ভাগ, আস্তে আস্তে দৌড়াচ্ছে। ওরকমই হচ্ছে সাউল ক্রেসপোকে নিয়ে। সাউল ক্রেসপো এক্স্যাক্টলি অস্কারের সিস্টেম প্লেয়ার না, সবাই জানো তোমরা, কারণ তোমার সবাই ওর খেলা কি বোঝো করতে একটু। রেখেছে সাউল ক্রেসপো, যখন ইমোশনে দেখছে চললে পরে পারছে না হবে তখন না। ইমিডিয়েটলি এগুলো ছেড়ে দেওয়া উচিত না। হ্যাঁ, আমাদের ফ্যান্সদের অনেকে বলে ফ্যান্সটা অনেককে অনেককে সাজেস্ট করে। বাট সত্যি কথা বলছি, যদি ফ্যান্সদেরকে সাজেস্ট করতে দাও না, প্রতি বছর টিম ছুড়বে, প্রতি বছর। কারণ কিছু কিছু ফ্যান্সের মানে অগাধ ভালোবাসা ক্রেটান সিলভার প্রতি, অগাধ ভালোবাসা হিয়াজি মায়ের প্রতি, অগাধ ভালোবাসা সাউথ ক্রেস্পোর প্রতি।
এত ভালোবাসা থাকলে তো হবে না ভাই। তুমি রাখি পড়াচ্ছ, রাখিটা পড়াও, রাখিটা পরের দিনও খুলে ফেলে দেবে, তুমিও একটা টুর্নামেন্টের পর ওকে ভুলে যাও, বাংলা কথা, প্রফেশনালি ক্লাব হতে গেলে। কারণ এখানে কিন্তু সবাই ট্রফির জন্য এসেছে, কেউ প্রতি সিজন নাম লেখাতে আসে না। এই রজত জয়ন্তী ইয়েতে খেলবো প্রতি বছর, এসে খেলবো, সেটা কিন্তু কেউ আসে না, ট্রফি পেতে হবে। প্রতিটা প্লেয়ারকে তুমি অবশ্যই। যদি মনে ধরে রাখো যে আমি ওকে নিয়ে চলবো, একে নিয়ে চলবো, তাহলে কিন্তু কোনো বছরই ট্রফি আসবে না। এই প্রতি বছরই নাম লেখানো হবে, একটা ফিক্সড পজিশন থাকবে, 9, 11, 10, এই তিনটে পজিশনের মধ্যে ঘুরবো, বাট ট্রফি আসবে না। ট্রফি আনতে গেলে তোমাকে যেই প্লেয়ার তোমার টিমে দরকার, তোমার মানে ইগো, তোমার ভালোবাসা, ওই পিছু টান, সমস্ত কিছু ভুলে সেই প্লেয়ারটাকে আনতে হবে। সে দামি হোক, কম দামি হোক, আনতে হবে। না আনলে তোমার টিম দাঁড়াবে না, তোমার কোচ প্রপার টিম না পেলে প্রপার ট্রেনিং করাতে পারবে না, তার প্ল্যান তৈরি হবে না, এবং সেখানেই সেই টিম মরে যাবে, সেখানেই মরে হুম। যাবে। আগের বারও ভাবো না, আগের বারও এই জেরাল জারাগোজা কিন্তু বেঙ্গালুরু কোচ ছিল, এবারও জেরাল জারাগোজা বেঙ্গালুরু কোচ। বেঙ্গালুরু কারেন্ট ফর্ম বলছে না, তার প্রথম থেকে বলছি, ফার্স্ট ম্যাচ উইক থেকে বলছি। আগের বার বেঙ্গালুরু কি ফুটবলটা খেললো, কি ঘাটিয়া ফুটবলটা খেললো। কারণ আগের বার জেরাল জারাগোজাকে আসতে হয়েছিল লোকের সেটাপে খেলতে, লোকের সেটাপে খেলাতে হয়েছিল ওকে। এবার কি প্রথম থেকে অ্যালবার্ট টোকার সঙ্গে মানে মিটিং করেছে, জাস্ট কথাবার্তা বলেছে, যে বুঝতে পেরেছে কোন টিম ওকে করতে হবে, কিরকম টিম করতে হবে, কি কি প্লেয়ার দরকার, ঠিক সেই হুম, প্লেয়ার নিয়ে এসছে, সেইভাবেই কিন্তু সাকসেস পেয়েছে। একদম আজকে একদম। যেহেতু বেঙ্গালুরু উপরে বসে আছে, তার একটাই কারণ, প্রথম থেকে ওরা একদম পয়েন্ট গুলো কালেক্ট করে গেছে, এবং একটা সময় মনে হচ্ছিল বেঙ্গালুরু এবার শিল্ড দিয়ে চলে যাবে, হ্যাঁ। এবং স্টিল পসিবল, স্টিল পসিবল, এটা ইম্পসিবল না। হ্যাঁ, আর আমাদের 15 মিনিট বাকি আছে আমাদের পরের ম্যাচ ডে শুরু করার জন্য। আমাদের গোয়া ম্যাচ 14 মিনিট বাকি। আমাদের অর্ণবদা কোথায় গেল? অর্ণবদা তুমি আছো নাকি? হ্যালো, দাঁড়া, আমাদের অর্ণবদা। হ্যালো, অর্ণবদা হ্যাঁ, আছো? শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আছি আছি আছি, আমি আছি। নতুন একজন এসছে, একটু বলো তাকে। আমি একটু না, বেরিয়ে গেল। যাই হোক, আমাদের এখানেই আমাদের লাইভ স্ট্রিমটা শেষ করতে হবে অর্ণবদা। আহ, একদমই। রাহুল, আমাদের জয় ইস্ট বেঙ্গল। এবং প্রীতম, থ্যাংক ইউ আমাদের লাইভে এসে এত সুন্দর অ্যানালাইসিস করার জন্য। আর রাহুলকেও একদম। থ্যাংক ইউ যে আমাদের আচ্ছা রাহুল, আপনি আপনি একটু মুখটা দেখাবেন, না হলে একটু প্রবলেম হয়ে যাবে লাস্টে। আচ্ছা, সত্যি কথা বলতে দীপ, রাহুল হচ্ছে আমার মানে ভাই হয়, ঠিক আছে। আর ও খুব মানে অনেক ছোট, বলতে গেলে খুবই ছোট আমার থেকে। ও এইচএস পরীক্ষা দিচ্ছে এইবার। তারা আমার থেকে ছোট। যাই হোক, থ্যাংক ইউ রাহুল আসার জন্য। এবং তোমার আরো যদি ইস্ট বেঙ্গল বন্ধুরা থেকে থাকে, একটু চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও, যাতে সাবস্ক্রাইব করে দেয়। আগামী দিনে আমরা আরো যাতে চ্যানেলটা একটু, আমাদের এই মশাল 1920 গ্রুপটাকে একটু বড় করতে পারি, এবং সাথে আমাদের ইউটিউব হ্যাঁ, চ্যানেলটাকে একটু বড় করতে পারি। তার জন্য তুমি একটু সবার তোমার ইস্ট বেঙ্গল ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু আমাদের বলো। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিস রাহুল। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, একটু তোমার ইয়েটা পাঠা, লিঙ্কটা পাঠা। হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি। আমরা পাঠিয়ে দিচ্ছি তোমাকে। যাই হোক, চলো, সবাইকে জয় ইস্ট বেঙ্গল। হ্যাঁ এবং হ্যাঁ, আমরা জয় ইস্ট জয় বেঙ্গল। জয়। চলো, আবার পরের ম্যাচ দিতে আমরা আসবো একদম অ্যানালাইসিসের একদম। আচ্ছা, জন্য। অভিদাকে একটু মজার সাথে একটু বলছি, অভিদা, লাদেন কাকু কেমন আছেন? মিটিং এ, এটা লাইভ হচ্ছে, এটা নিয়ে শুরু না। না না, এটা এটা দাদা ভাইয়ের সম্পর্ক। ঠিক আছে, চলো। হ্যাঁ, আসছি, হ্যাঁ। জয় বেঙ্গল। ঠিক আছে, কেটে দাও, অন্য রেকর্ডিংটা অফ করো।